মোটামুটি ভাবে ডাইইলেকট্রিক প্রপার্টিজ মানে আমাদের ব্যান্ড থিওরি অফ সলিডস থেকে যে ধারণাটা পাওয়া যায় ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের in in insulator material or the dielectric material, the band gap of a material is larger than the semiconductor, as we all know. সেটা রেঞ্জটা কত অ্যাবাউট যদি 3 ইলেকট্রন ভোল্টের উপরে হয়, যেমন সিলিকন জার্মেনিয়ামের এট দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট, সেরকম ইনসুলেটর বা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে এটা 3 ইলেকট্রন ভোল্টের উপরে হবে। আর সেইটা পরের স্লাইডে আছে আমার, এই দেখ লেফট হ্যান্ড সাইডে যেটা এঁকেছি সেটা হচ্ছে ডায়মন্ড ইনসুলেটর, দ্যাট ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝে ফরবিডেন গ্যাপটা অ্যাবাউট 5.4 ইলেকট্রন ভোল্ট, whereas in case of silicon it is only 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ব্যান্ড থিওরি অফ সলিডস থেকে আমরা মোটামুটি ইনসুলেটর বা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি জানি, যে ভ্যালেন্স ব্যান্ডে আমার ইলেকট্রন গুলো মোর টাইটলি বাউন্ড, মানে মেটাল বা সোডিয়ামের ক্ষেত্রে যেমন হয় বাইরের শেলে একটা ইলেকট্রন সহজে ছেড়ে দিলেই সেটা কন্ডাকশন ইলেকট্রন ক্যারি করে বা একটা কারেন্ট ক্যারি করে, সেটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা 1 ইলেকট্রন ভোল্ট হয়, এটা টিউন করা যায়, মানে বাইরে থেকে তুই এক্সাইট করে মলিকিউল গুলোকে আইদার মানে কেটি এট দ্য অর্ডার অফ এনার্জি কেটি, সেইটা দিয়ে বা বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি টিউন করতে পারবো, মানে এই 1.1 ইলেকট্রন ভোল্ট যে ব্যারিয়ারটা আছে সেটা ক্রস করতে পারলেই ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, তো হোল অ্যাবসেন্স অফ হোল এন্ড ক্রিয়েশন অফ ইলেকট্রন দিয়ে তোর কন্ডাকশন কারেন্ট পেতে পারি। কিন্তু আমি যেহেতু ডাইইলেকট্রিক প্রপার্টিজ পড়ছি, তার মানে আমি ইনসুলেটর মেটেরিয়ালের বেসিক ক্যারেক্টার গুলো শো করার চেষ্টা করছি। তাহলে যদি ইলেকট্রন গুলো মোর টাইটলি বাউন্ড টু দা ভ্যালেন্স ব্যান্ড হয়, সেক্ষেত্রে আমি সহজেই মানে থার্মাল এক্সাইটেশন দিয়ে বা বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যতই অ্যাপ্লাই করি না কেন, আমি ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন ট্রান্সফার করতে পারছি না। সেক্ষেত্রে কি হবে, আমার ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন গুলো আছে তোর হচ্ছে ফাইনালি অ্যাটম এবং মলিকিউল গুলোর মধ্যে, আর মলিকিউল তো একটা নয়, অ্যাজ এ হোল টোটাল মেটেরিয়ালটার মলিকিউল গুলো মিলে একটা তোর ডাইপোল ক্রিয়েট করার চেষ্টা করবে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাব এই যে একটু রিকল কর আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যখন ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন করেছিলাম সেটা। আচ্ছা, এখানে আমারও লিমিটেড প্যাক, ওই জন্য আমি ভিডিওটা আপাতত বন্ধ রাখছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখ যদি ডাইইলেকট্রিক প্রপার্টিজ এর ক্ষেত্রে এটা দেখতে চাই, তাহলে প্রথমে আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যখন পড়েছিলাম তখন আমরা খুব একটা এটা ইন্টারেস্টিংলি যদি না পড়ে থাকি, তাহলে এই ক্ষেত্রে সলিড স্টেট ফিজিক্সে ওটা থেকেই শুরু হচ্ছে। যেমন ভাব ডাইপোল মোমেন্ট কি ছিল আমাদের, ইকুয়াল এবং অপোজিট চার্জ মাঝে একটা ফাইনাইট ডিস্টেন্স দিয়ে সেপারেটেড থাকবে। দেখ আমি লাল দিয়ে যেটা এঁকেছি প্লাস কিউ আর মাইনাস কিউ, সেটা আর ডিস্টেন্স যদি সেপারেশন থাকে তাহলে আমার ডাইপোল মোমেন্টটা হয় হচ্ছে পি ইজ ইকুয়ালস টু কিউ টাইমস আর। কিউটা হচ্ছে ম্যাগনিটিউড অফ কিউ লেখা থাকে অনেক বইতে, আর আরটা হচ্ছে ম্যাগনিটিউড অফ আর, মানে ডিস্টেন্স বিটুইন টু লাইক এন্ড অপোজিট চার্জেস, তাই তো? এবার একটা ডাইপোলের ক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু কিউ আর হলো। এইবার অ্যাটম এবং মলিকিউল তো একটা নয়, তাহলে যদি লার্জ নাম্বার অফ কালেকশন হতো, তাহলে দ্য ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান অফ দ্য চার্জেস টাইমস দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এন্ড দ্য টোটাল ডাইপোল মোমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল পি ইজ ইকুয়ালস টু সাম আপন কিউ এন আর এন। ঠিক আছে? পি ইজ ইকুয়ালস টু কিউ আর হচ্ছে একটা ডাইপোলের ক্ষেত্রে। এরকম যদি কালেকশন অফ ডাইপোলস থাকে আই ইজ ইকুয়ালস টু 1 টু n রেঞ্জে, তাহলে তোর ক্যাপিটাল পি ইজ ইকুয়ালস টু সামেশন কিউ এন আর এন। আর এন ইজ দ্য পজিশন ভেক্টর আর কিউ এন হচ্ছে চার্জ। তাহলে the total sum is independent of the origin and chosen for the position vectors provided that the system is neutral. আমার কিন্তু মানে বাইরে থেকে মেটেরিয়ালটা তোর বাইরে থেকে হাত দিলে তার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নেই, এটা ভাবতে হবে। তার মানে অ্যাজ এ হোল মেটেরিয়ালটা নিউট্রাল, কিন্তু সামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অরিজিন, এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর বাইরে কি বলার আছে? ডাইইলেকট্রিক মিডিয়া কি, মানে ইন টার্মস অফ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ছাড়া কেউ যদি ডাইইলেকট্রিক মিডিয়া তোর ডিফাইন করতে চায়, কিভাবে করতে পারে? কোনো আইডিয়া? হ্যালো?
হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কোনো আইডিয়া কিভাবে ডাইইলেকট্রিক মিডিয়া ডিফাইন করা হয়? ডাইইলেকট্রিক মিডিয়া, হুম। হ্যাঁ তো যদি মানে ক্যাপাসিট্যান্সের টার্মে যদি মানে একটা হ্যাঁ। মিডিয়াম বা সাবস্টেন্স যেটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড সাস্টেন করতে পারে নিজের মধ্যে। হুম, সাস্টেইন করতে পারে। গুড। আর এইটা আহ, এই ধারণাটা কি আছে যদি ধর একটা ডাইইলেকট্রিক ইজ কল্ড হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক if all its properties are the same at any point and in all directions inside it, মানে হ্যাঁ যেভাবে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফাইন করা হতো, এমনি অ্যাজ এ হোল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে একটা স্কেলার, কিন্তু স্কেলার ফর হুইচ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক, মানে বাইরে থেকে আমি যদি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ডাইপোল গুলোর ওরিয়েন্টেশন যদি একই দিকে হয় তাহলে দ্যাট ইজ কল্ড আইসোট্রপিক মিডিয়া। কিন্তু যদি অ্যানাইসোট্রপিক মিডিয়া হয়, যে আমি এক্স ডিরেকশন বা এক্স আর ওয়াই এর রেজাল্টেন্ট দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম আর মুভমেন্টটা হুম কোন দিকে হলো তার উপরে আমার কন্ট্রোল নেই, সেক্ষেত্রে কিন্তু ডাইইলেকট্রিকটা একটা টেন্সার হয়ে যাবে। ঠিক একই রকম মোমেন্ট অফ ইনার্শিয়ার মতো, যেমনটা আই এক্স এক্স আই এক্স ওয়াই আই এক্স জেড করেছিলাম, মনে পড়ছে স্কেলার আর টেন্সারের যে বেসিক হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন ওয়াইজ ডিফারেন্সটা। মানে যেই ডিরেকশন বরাবর আমি ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ করছি, ইলেকট্রিক ডাইপোলের ওরিয়েন্টেশন গুলো যদি ওই একই ডিরেকশনে হয় তার মানে স্কেলার হুম হবে, তাহলে কোয়ান্টিটিটা স্কেলার হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জাস্ট একটা নাম্বার হবে। কিন্তু যদি এরকম হয় যে আমি একটা রেজাল্টেন্ট ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড দিলাম, তার জন্য পোলারাইজেশনটা ইলেকট্রিক পোলারাইজেশনটা বা ডাইপোল গুলো অন্য কোনো ডিরেকশনে মানে ইন বিটুইন এক্স আর ওয়াই এর ডিরেকশনে চেঞ্জ করলো, সেক্ষেত্রে কিন্তু ডাইইলেকট্রিকটা অ্যাজ ওয়েল অ্যাজ একটু পরে পড়বো আমরা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কাই বলে, সেই দুটোই টেন্সার কোয়ান্টিটি হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে যেটা বলা আছে দেখ ডাইইলেকট্রিক মেটেরিয়ালস ইনক্লুড সাম সলিডস। সলিড মানে গ্লাস হচ্ছে খুব ইউজুয়াল একটা ডাইইলেকট্রিকের এক্সাম্পল, বা পোর্সেলিন হতে পারে। লিকুইড হলে হুম সেক্ষেত্রে ওয়াটার হতে পারে, মিথাইল ক্লোরাইড হতে পারে, CH3Cl। এগুলো পরে অনেক রকম পোলারাইজেবিলিটি পড়ছি আমরা, আয়নিক পোলারাইজেবিলিটি, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, ডাইপোলার পোলারাইজেবিলিটি। তারপরে এটা ধীরে ধীরে আসছে। আর গ্যাস হলে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন টেট্রা ক্লোরাইড, CCl4 আর কি, এটা লিখেছি আমি স্লাইডে, অ্যামোনিয়া, এইসব ক্ষেত্রে হতে পারে। তাহলে আরেকটা জিনিস আচ্ছা এখানে ভাবার আছে, ধর ইন অ্যাবসেন্স অফ বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, আমি বাইরে হ্যাঁ থেকে কোনো নো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, বাট দেয়ার ইজ স্টিল the mass of the positive and negative charges in a molecule of a dielectric coincide, যদি কোইনসাইড করে থাকে, মানে একটা মেটেরিয়াল মানে কি, তার একটা ডাইপোল মানে একটা পজিটিভ আয়ন চার্জের একটা সেন্টার অফ মাস আছে, নেগেটিভ আয়ন চার্জের একটা সেন্টার অফ মাস আছে, এই দুটো যদি হুম বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করার আগেই কোইনসাইড করে বসে থাকে, দ্যাট মলিকিউলস আর কল্ড নন পোলার মলিকিউলস। ঠিক আছে, মনে থাকবে, নন হুম হুম পোলার। পোলার মানে হচ্ছে হুম উল্টোটা, মানে একটা ডিস্টিংক্ট পজিটিভ চার্জ গুলো সেন্টার অফ মাস দিয়ে একটা টোটাল পজিটিভ হয়ে আছে, নিচে নেগেটিভ গুলোর অ্যাজ এ সাম আরেকটা নেগেটিভ হয়ে আছে, তাহলে বিটুইন পজিটিভ আর নেগেটিভ ডাইপোলের মতোই আর কি একটা ফাইনাইট ডিস্টেন্স দিয়ে সেপারেটেড আছে, দ্যাট আর কল্ড হুম পোলার মলিকিউলস। পোলার মলিকিউলস এর মানে খুব সহজ যেমন এক্সাম্পল হচ্ছে NaCS, CH3Cl, এগুলো ওয়াটার। ক্রিস্টাল স্ট্রাকচার যখন পড়বি, এসসি মডার্ন পড়াবেন বা ঘরেও পড়ে দেখতে পারিস, তখন এগুলো আরো বেশি বেশি ক্লিয়ার হবে। যেগুলো আয়নিক ক্রিস্টাল তার মধ্যে এই সমস্ত পোলার নন পোলার ব্যাপারগুলো বেশি থাকে। তাহলে আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ মানে পোলার নন পোলার আমি কি বললাম, তাও আমি আরেকটা ছবি দিয়ে এখানে ধর বোঝানোর চেষ্টা করছি। নর্মালি আমার একটা সাবস্টেন্স আছে, সেটা, হুম এটা ধর আমার ডাইইলেকট্রিকটা। এবার ডাইইলেকট্রিক থেকে বাইরে থেকে আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থাকলো কি না থাকলো, দ্যাট ডাজন্ট কেয়ার, বিকজ ভেতরে আমার মলিকিউল গুলো এরকম র্যান্ডম ওরিয়েন্টেশনে আছে, র্যান্ডম আমার প্লাস মাইনাস আছে, তার মানে কোনো নেট এর মধ্যে পোলারাইজেশন নেই, তাই তো? হুম সেই জন্য আমার বাইরে থেকে মেটেরিয়ালটা নিউট্রাল। এইবার কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এই মেটেরিয়ালটাই সাপোজ আছে, বাইরের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করিনি, তা সত্ত্বেও এই টোটাল পজিটিভ গুলো সাম আপ হয়ে এখানে একটা নেট
মানে পজিটিভ আয়ন গুলোর একটা সেন্টার অফ মাস তৈরি হয়েছে, একটা নেগেটিভ আয়ন গুলোর সেন্টার অফ মাস তৈরি হয়েছে। এই দুটো যদি আলাদা হয়, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, অর্থাৎ এই দুটোর মাঝে যদি একটা ফাইনাইট ডিসটেন্স ডেল্টা থাকে, তাহলে এটা হচ্ছে পোলার মলিকিউলস। আর অ্যাজ এ হোল কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এই দুটো যদি কোইনসাইডেড অবস্থায় থাকে, মানে এইটার মধ্যেই পজিটিভ আর এইটার মধ্যেই নেগেটিভ আছে, দ্যাট আর কল নন পোলার মলিকিউলস। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এইটা পরবর্তীতে একটু মানে ইম্পর্টেন্ট হতে পারে। দেন আমরা চলে যাচ্ছি ইউজুয়ালি আমাদের যেটা ডাইপোল মোমেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্স এর ওই পুরোনো গ্রিফিথসে গিয়ে একটু পড়ে দেখবি, কারণ ওটা একটু এখানে দরকার হবে। আর একটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, the when a dielectric material is placed in an external electric field, it becomes polarized. খুব স্বাভাবিক। That is, within a small volume of substance, the geometric sum of the electric dipole moment vectors of the molecule becomes non-zero, and the polarization P is thus defined as the dipole moment per unit volume, মানে P by delta V. P by delta V যদি হয়, তাহলে ক্যাপিটাল P is equals to NP, যেখানে N হচ্ছে the number of molecules per unit volume, ক্যাপিটাল N হচ্ছে number of molecules per unit volume, আর ডাইপোল মোমেন্টটা হচ্ছে স্মল p, polarization is capital P, তাহলে ক্যাপিটাল P is equals to number of molecules per unit volume times the dipole moment. তাহলে the mechanism of polarization differs for non-polar and polar dielectric materials. তাহলে এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক, খাতা নিয়ে বসেছিস তো সবাই? আচ্ছা। হ্যাঁ, ওখানে একটু নোট ডাউন কর। একটা মানে এইটা দিয়ে একটা সাম দেওয়া আছে, খুব সহজ সামটা, কিন্তু অনেক ক্ষেত্রে এটা আসতে পারে। বলেছে ইফ দ্য মলিকিউলার ডাইপোলস ইন এ 10⁻³ মিটার রেডিয়াস ওয়াটার ড্রপ, এই লিখতে হবে না, শুধু ফিগার গুলো লিখে রাখ, অঙ্কটা সামটা পরে আমাকে অ্যান্সারটা বলে দিস। ইফ দ্য মলিকিউলার ডাইপোলস ইন এ 10⁻³ মিটার রেডিয়াস water drop are pointed in the same direction, calculate the polarization. If the molecular dipoles in a 10⁻³ meter radius water drop are pointed in the same direction, calculate the polarization. দেওয়া আছে dipole moment of the water molecule is 6 into 10⁻³ coulomb meter. কিভাবে করবি? রেডিয়াস দিয়ে দিয়েছে তো ভলিউম পেয়ে যাবো। p দেওয়া আছে স্মল p, রেডিয়াস দেওয়া আছে, ভলিউম পেয়ে যাবো, তাহলে ভলিউম বাই 10⁻³ coulomb meter। হ্যাঁ, আর মানে রেডিয়াস দেওয়া আছে ওয়াটার ড্রপ মলিকিউলের 10⁻⁻, ভলিউম পেয়ে যাবো, কারণ 4/3 পাই আর কিউব করে ভলিউম পেয়ে যাবো। ক্যাপিটাল P বের করতে বলেছে। ক্যাপিটাল পি হচ্ছে মানে পি বাই ভলিউম করে দেবো। না, অত সহজ নয়, একটু অ্যাভোগাড্রো নাম্বারটা আসবে কিন্তু। হ্যাঁ, এখানে মাস গিয়ে বলে দিয়েছে 0.10টা ওয়েট ছিল। হ্যাঁ, 0.10টা কি ছিল? 0.10 বললেন না? 0.1। রেডিয়াস ছিল 10⁻³ মিটার। আরেকটা ফিগার বললেন, সেটা কত ছিল? আরেকটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দ্য ওয়াটার মলিকিউল আছে 6 into 10⁻³ কুলম্ব মিটার। 10⁻⁻30। তো সহজ নয়, কারণ একটু অ্যাভোগাড্রো নাম্বারের ধারণা আসবে। অ্যাভোগাড্রো নাম্বার তো তখন যখন ওয়াটারের মাস মানে কতটা হ্যাঁ নিচ্ছে হ্যাঁ, সেটা বলে মাস তো দরকার হবে, তো হবে না? মাস দরকার হবে, কারণ এনটা বের করতে হবে তো। কারণ আমি কি শেখালাম যে ওভারঅল পোলারাইজেশন হচ্ছে এন টাইমস ডাইপোল মোমেন্ট, হ্যাঁ, এনটা তো জানি না, ক্যাপিটাল এন বের করতে হবে তো। আচ্ছা, ওইটুকু ভলিউমের মধ্যে কতটা হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কিভাবে বের করবো? জলের ডেনসিটি 1, ভলিউম জানি, মাস পেয়ে যাবো কতটা মাস মাস কত? আছে। H2O মাস কত? হ্যাঁ, H2O মাস কত? H হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, তাহলে মলিকিউলার 17। ওয়েট কত? 17। 18। হ্যাঁ, H2O 18। হ্যাঁ, আচ্ছা, রো কত জলের? 1। SI তে 10 কিউব, কেজি পার মিটার কিউব। তাহলে ভলিউম V is equals to m by rho করবি। তার মানে আমার কি হলো, 18/10 কিউব মিটার কিউব উইল contain কত নাম্বার অফ ওয়াটার মলিকিউলস?
6.02. তার মানে এই ভলিউম 18 divided by 10 cube meter cube will contain 6 into 10 to the power 26 23. water molecules। হুম। তার মানে তার মানে ঘুরিয়ে এটা যদি কি লেখা যায়, ওয়াটার মলিকিউলের তোর কি দেওয়া আছে, আর দেওয়া আছে। হ্যাঁ, ভলিউম জানি, তার ডেনসিটি মানে জানি, মাসটা পেয়ে যাবো। 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 10 to the power -3 এর কিউব will contain কত 6.02 into 10 to the power 23 into 10 cube into 4 pi into 10 to the power -9 divided by 18 into 3। তার মানে এইটাই হচ্ছে আমার n হয়ে গেল। হুম। One volume মানে a volume of 18 by 10 cube contains 6 into 10 to the power 23 water molecules। তাহলে what is 4 pi by 3 into 10 to the power -3, ওটা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাইড হয়ে যাবে, হয়ে গিয়ে ক্যাপিটাল এন টা পেয়ে যাবে। ক্যাপিটাল এন পেয়ে গেলে স্মল পি দেওয়া আছে, পি ইজ ইকুয়ালস টু এনপিভি, মাল্টিপ্লাই করে দেবো। সহজেই বের করে দেওয়া যাবে। ঠিক আছে, করে অ্যানসারটা আমাকে জানাস। আচ্ছা। তাহলে আমি আবার আসল ব্যাপারে চলে যাই। আচ্ছা, এইটা কোত্থেকে পেয়েছিলাম, ভি ডাইপোলার, এটা একটু মনে করার চেষ্টা কর। ওই পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা পেয়েছিলাম ভি ডাইপোল ইজ ইকুয়ালস টু আর হ্যাট ডট পি ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। এটাকে আর হ্যাটটা যদি তুলে দিই তাহলে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, পি কস থিটা ওভার 4 পাই এপসিলন নট আর স্কয়ার। এটা কি ছিল? পোটেনশিয়াল। Potential at a point r theta from the center of the dipole is given by this। আচ্ছা, এখান থেকে ভি যদি দেওয়া থাকে তাহলে ই আর কিভাবে বের করা যায় মনে পড়ছে? মাইনাস ডেল ভি ডেল আর। ডিফারেন্সিয়েট করে ডেল মাইনাস ডেল্টা ভি। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করি, তাহলে ই আর হচ্ছে মাইনাস ডেল ভি ডেল আর। স্যার ওটা না আর হবে জানেন? কোনটা কোনটা? আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আবার শোনা যাচ্ছে। হ্যাঁ বল, কোনটা কি হবে? কেটে যাচ্ছে, আপনার আওয়াজ কেটে যাচ্ছে। না ঠিক আছে ঠিক আছে। পি ডট আর ভেক্টর নয়, আর ক্যাপ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পি cos থিটা ওভার 4 পাই হ্যাঁ। হ্যাঁ, আছিস তো সবাই? হ্যাঁ। আচ্ছা, এইটুকু তো বোঝানো হলো, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এইটাও মোটামুটি বুঝিয়েছি। এই ফিগার গুলো তো এটা আমি পাঠিয়ে দেবো এই ক্লাসের পরে, টোটাল এইটার আমি যেটা নোটপ্যাডের মধ্যে করছি টোটাল পিডিএফটা পাঠিয়ে দেবো। এখানে এই ইজি মানে ফরবিডেন গ্যাপ বা এনার্জি গ্যাপ এট রুম টেম্পারেচার, আরটি মানে রুম টেম্পারেচার, ইন দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। সি কার্বন, যদিও এই ক্ষেত্রে ডায়মন্ড ইজ অ্যালোট্রপ অফ কার্বন, সেই জন্য এখানে সি ফর হচ্ছে, এখানে ডায়মন্ড আছে 5.5 ইলেকট্রন ভোল্ট, সিলিকন খুব ওয়েল নোন সেমিকন্ডাক্টর 1.12 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়াম ওয়েল নোন সেমিকন্ডাক্টর 0.67 ইলেকট্রন ভোল্ট। এই নিচের দুটো ইম্পর্টেন্ট, কি কি আছে? একটা হচ্ছে টিন, এটা হচ্ছে গ্রে মেটেরিয়াল, আর একটা আছে তো লেড। এগুলোর অর্ডারটা দেখ 0.1 0.0 সামথিং ইলেকট্রন ভোল্ট, তাহলে অলমোস্ট এদের কোনো ফরবিডেন গ্যাপ নেই। তার মানে এগুলো হচ্ছে কনসিডার্ড অ্যাজ মেটালস। মেটালের মধ্যে আমরা জানি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং থাকে, তাই তো? তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে ডাইইলেকট্রিকের ব্যাপারটা আমরা মোটামুটি অ্যানালাইজ করতে পেরেছি। নিচে কিছু ওয়েল নোন গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম আর্সেনেট এইসবের তোর ইজি গুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে তোদের ইন জেনারেল মানে সলিড স্টেট ফিজিক্স তো সবে শুরু হয়েছে, এর আগে ছিল না। কেন সলিড স্টেট সেগুলো আস্তে আস্তে সব জানতে পারবি।
কিন্তু মোটামুটি ফিজিক্সের আইডিয়া থেকে তোর কি মনে হয় এই যে ক্লাসিফিকেশন আছে ইন টার্মস অফ এনার্জি ব্যান্ড, তোর কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এদের মধ্যে ফিজিক্যালি কোন মেটেরিয়ালের অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি এবং কেন? সেমিকন্ডাক্টরেরই হবে, কারণ সব কেন? মডার্ন অ্যাপ্লায়েন্সেসে তো সেমিকন্ডাক্টরস এর ইউজই সবচেয়ে বেশি। কিসের বেসিসে বললি এটা, আইসি বা এই সমস্ত বেসিসে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রে বলছি, এখন যত যেরকম যেরকম প্র্যাকটিক্যাল যখন করছি বা ইয়ে আচ্ছা করছি, কেন যত যদি আইসি বলা হয় আছে, এটা? যত অ্যাপ্লায়েন্সেস রয়েছে, হ্যাঁ সেমিকন্ডাক্টরের ইউজটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, কিন্তু কেন যদি বলা হয়? প্রত্যেকটা জায়গাতেই তো মানে হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, যেরকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। টেম্পারেচারের ভ্যারাইং কন্ডিশনস এর সাথে মানে ইমপিউরিটি কন্টেন্ট ইজিলি চেঞ্জ করা যায়, কন্ডাক্টিভিটি চেঞ্জ করা যায় খুব সহজে। কিন্তু আমরা তারপরে প্র্যাকটিক্যালে যে সবকিছু সেমিকন্ডাক্টর কপার একসাথে ওয়্যার জুড়ে দিয়ে অন্য কানেক্ট করি। ডিভাইস তৈরি করা যায়, ইলেকট্রিক্যাল প্রপার্টি স্পেশাল। হ্যাঁ কিন্তু আমরা যে প্র্যাকটিক্যাল করার সময় সব কপার ওয়্যার দিয়ে কানেক্ট করি। হ্যালো, হ্যালো। হ্যাঁ ঠিকই বলেছিস, সেমিকন্ডাক্টরের ডিভাইস অ্যাপ্লিকেশন বা সলিড স্টেট ডিভাইসেস যে চ্যাপ্টারটা আছে তাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরস এর মধ্যে কোনগুলো? সিলিকন আর কার্বন, এই দুটো আচ্ছা, হচ্ছে হিউজ অ্যাপ্লাই করা হয়। এর মধ্যে আবার দু রকম সেমিকন্ডাক্টর আছে, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। এগুলো আবার সোলার সেল অ্যাপ্লিকেশনস আছে। যাই হোক, এগুলো যত দিন যাবে এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে পরে পড়বো। আচ্ছা কেন, সেটা হচ্ছে কাছাকাছি বলেছিলি। এই যে ইজি ইজ ইকুয়ালস টু 1 ইলেকট্রন ভোল্ট আছে না, এইটা মানে হচ্ছে এইটা আমার হ্যাঁ হাতে আছে। আমি বাইরে থেকে আইদা থার্মাল এক্সাইটেশন দিয়ে মানে কেটি, আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জিটা অলওয়েজ কেটি টার্মে বলবো। কেটি মানে হচ্ছে এই যে কেটি এর কেবিটি এর কি, কেবিটি মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট টাইম টেম্পারেচার। টেম্পারেচার। হ্যাঁ, এইটা এট রুম টেম্পারেচার এর ভ্যালু হয় হচ্ছে 0.025 ইলেকট্রন ভোল্ট। রুম টেম্পারেচারে এই কেটি টি এর ভ্যালু যদি 300 কে বসাস, কেবি এর এস্টাবলিশড ভ্যালু বসাস, সেটাকে ইলেকট্রন ভোল্ট, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করিস, এর ভ্যালু হয় 0.025 ইলেকট্রন। তার মানে টি যত বাড়াতে থাকবি এটা তত বাড়বে। এবার এই বাড়ার উপরে আমি এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টিউন করাতে পারি, মানে ব্যান্ড গ্যাপ যাই হোক না কেন, আমি কত কারেন্ট চাইছি কন্ডাকশন ব্যান্ডে বা একটা মেটেরিয়ালের মধ্যে কি কারেন্ট চাইছি সেটা আমার হাতে আছে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে এত বেশি ফ্রি ইলেকট্রন আছে যে তুই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবি না, সেই জন্য তোর সার্কিট বার্নড আউট হয়ে যাবে। এইটা হচ্ছে হুম। সেমিকন্ডাক্টরের মজা। মানে তুই একটা ডিভাইস অপারেট করতে যে কারেন্ট দরকার, আমি টিউন করে ঠিক সেই কারেন্টই অপারেট করাতে পারবো। সেই জন্য সবচেয়ে বেশি ডিভাইসের অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? হুম। আচ্ছা এইবার হচ্ছে আসল যেখান থেকে শুরু হচ্ছে সিলেবাস, সেইটায় ঢুকছি। এটা কি লিখেছি, লোকাল ইলেকট্রিক ফিল্ড। লোকাল ইলেকট্রিক ফিল্ড কি, একটা ধর এরকম মেটেরিয়াল আছে যার মধ্যে নিচের ছবিগুলোর দিকে তাকা, যে the electric field acting at an atom in a dielectric is known as the polarizing field or the local field, E local. এই ই লোকালটা হচ্ছে চারটে ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ডের এডিশন। একটা হচ্ছে E0, E1, E2, E3। E1টা হচ্ছে ডিপোলারাইজেশন ফিল্ড। কোনটা কি সেটা পরে বলছি আমি, এবং এটা ডিডিউসও করছি, টোটালটার যোগফল কিভাবে কোনটা জিরো হয়ে যাচ্ছে সবগুলোই দেখছি আস্তে আস্তে। এইবার যে ছবিটার দিকে তাকা, যেখানে ফিল্ড is to be determined at the surrounded by the spherical cavity also known as the Lorentz sphere of radius r and sufficiently large as compared to the dimensions of the dipole. তার মানে ব্যাপারটা কি হলো, টোটাল E localized is equals to by E local is equals to E0, E0 is equals to the applied external field যেটা uniform. When a medium is polarized due to the electric field E, the displacement vector D is given by কি হবে, electrostatics এর established equation D is equals to epsilon naught E plus P. D is equals to epsilon naught E plus P.
তাহলে as a result of polarization the electromagnetic properties of the medium changes and the external field is given by capital D is equals to epsilon naught E naught, আর এই দুটো যদি ইকুয়েট করি তাহলে আমরা পাই E0 is equals to capital E plus P by epsilon naught. E1 টা হচ্ছে field due to the polarizing charges lying on the external surface of the dielectric medium known as the depolarization field. কেন depolarization বলা হচ্ছে? E1 হচ্ছে field due to the polarizing charges lying on the external surface of the dielectric medium. মানে এই যে এরকম একটা ইলিপসয়েডের মতো বস্তু যার পোলারাইজ মানে উপর দিকটা ধর পজিটিভলি চার্জ, নিচের দিকটা নেগেটিভলি চার্জ, তাহলে পোলারাইজেশনের ডিরেকশনটা অলওয়েজ আমরা জানি নেগেটিভ টু পজিটিভ চার্জের দিকে হয়, সেই রকম করেছি। ইউ1টা হচ্ছে ডিপোলারাইজেশন, মানে যে পোলারাইজেশন ফিল্ডটা তৈরি হয়েছে তাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, দ্যাট ইজ কল্ড ইউ1, সেই জন্য নাম ডিপোলারাইজেশন ফিল্ড। এটা অনেকটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ডিম্যাগনেটাইজিং ফ্যাক্টর যেটা ছিল আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার বা মেটেরিয়ালে যখন পড়েছিলাম ওই এক রকম টার্ম। ইউ1টা হচ্ছে টোটাল পোলারাইজেশনকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য নাম ডিপোলারাইজেশন ফিল্ড। আচ্ছা E2টা কি? E0 হচ্ছে বাইরের এইটা, ইউ1 হচ্ছে যেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, E2টা হচ্ছে এইটা। এই যে কি আছে এটা? field due to polarization charges lying on the surface of Lorentz sphere. এই স্পিয়ারটা হচ্ছে লোরেন্স স্পিয়ার, যেটা একটা ক্যাভিটি, অলসো নোন অ্যাজ দ্য লোরেন্স ক্যাভিটি ফিল্ড। আচ্ছা E3 কি? এই যে E3 লাস্টে যেটা আছে সেটা হচ্ছে field due to other dipoles lying within the sphere, and E is the macroscopic average field and the average being taken over the volume of the specimen. এইবার ধীরে ধীরে যদি আমি প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করার চেষ্টা করি তাহলে ডিপোলারাইজেশন ফিল্ড, এই যে নিচে যেটা আছে E1, এটা কি লিখতে পারবো? যদি এক্সটার্নাল সারফেসের জন্য একমাত্র এই U1টা হয় তাহলে সেটা লিখতে পারি এক্সটার্নাল ফিল্ড হচ্ছে আমার E0, তাহলে এই U1টা লিখতে পারি মাইনাস এনপি বাই এপসিলন নট। এনটা কি? ডিপোলারাইজেশন ফ্যাক্টর, এনটা হচ্ছে ডিপোলারাইজেশন ফ্যাক্টর, আর পিটা হচ্ছে পোলারাইজেশন, আর ইউ1টা তাহলে মাইনাস এনপি বাই এপসিলন নট। মাইনাস কেন? কারণ ডিপোলারাইজেশন অলওয়েজ আমার টোটাল যে ই লোকাল আছে সেটাকে রিডিউস করার চেষ্টা করছে। তাহলে এইটা ডিপেন্ড করে আবার জিওমেট্রিক শেপের উপরে। যদি রেগুলার জিওমেট্রিক শেপস অফ দ্য ভ্যালুজ অফ এন, তাহলে স্পিয়ারের ক্ষেত্রে এটা 4π/3 হয়, তারপর থিন স্ল্যাব হলে এটা 4π হয়, সার্কুলার সিলিন্ডার হলে এটা 2π হয়। তো এটা এই এনটা ডিপেন্ড করে হচ্ছে তোর জিওমেট্রিক শেপের উপরে। তার মানে এনটা হচ্ছে ডিপোলারাইজিং ফ্যাক্টর। এইটা আবার nx ny nz হতে পারে কখন? যখন থ্রি প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য ইলিপসয়েড চেঞ্জ করবে। মানে এরকম যদি একটা ইলিপসয়েড থাকে তাহলে nx ny nz গুলো এইভাবে করে ওরিয়েন্টেশন। আচ্ছা, আর বেশি কিছু বোঝার দরকার নেই, শুধু এইটুকু জানা দরকার ডিপোলারাইজেশন ফিল্ডের ম্যাগনিটিউডটা মাইনাস এনপি বাই এপসিলন নট হয়। ঠিক আছে। আচ্ছা এইখানে আরেকটা বোঝার জিনিস আছে, যেটা আমি নিয়েছি কি? নিয়েছি হচ্ছে ডাইইলেকট্রিক সলিডটা, সলিড ইজ ডাইইলেকট্রিক উইথ কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝবো। কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার, এখন অবধি তো ক্রিস্টাল পড়ানো হয়নি, এসসি ম্যাডাম পড়াবেন, বাড়িতেও নিজে থেকে পড়া শুরু করে দিতে পারি। ক্রিস্টাল স্ট্রাকচারের সিমেট্রি কেন কিউবিক নিয়েছি? কারণ এটা এক্স ওয়াই জি তিনটে ডিরেকশনই সিমেট্রিক। সিমেট্রিক বলে একটু পরে দেখবো E3টা কিভাবে জিরো হয়ে যাচ্ছে। এটা অন্য কোনো নিলে এই E3 ক্যালকুলেট করতে অসুবিধা হতো। আচ্ছা এইটা কোত্থেকে পেয়েছি? যে 3pi/ri, এই টার্মটা চেনা চেনা মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সামেশনের ভেতরে। হ্যাঁ, কি কি এটা কোথায় পাওয়া গিয়েছিল? ডাইপোল মানে এটা পাওয়া গিয়েছিল হচ্ছে ওই যে যেখানে ভি ডাইপোলটা লিখলাম ওটা হ্যাঁ, যদি ই ডাইপোল ক্যালকুলেট করা হতো, ই ডাইপোল আর থিটা, তার ফাংশনাল ফর্মটা ওরকম আসতো 1/4πε0 r⁵ ভেতরে 3p.r, বাইরে আর ভেক্টর মাইনাস আর স্কোয়ার পি। সেই একই জিনিস এইখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড গুলোর ক্ষেত্রে আসবে। আচ্ছা
আচ্ছা আপাতত এটা মনে রাখার দরকার নেই, কিন্তু এটা আসে হচ্ছে তিনটের সামেশন এইরকম একটা, ওই হ্যাঁ, একদম ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থেকে ভি ডাইপোল থেকে যখন ই ডাইপোল ক্যালকুলেট করা হ্যাঁ, হয় তখন এইরকম একটা টার্ম আসে। আচ্ছা নেক্সট হলো লোরেন্স ফিল্ড। এই যে ই টাতে আমি কনসেন্ট্রেট করছি, ই টা ই ওয়ান ডি ডিপোলারাইজেশন ফ্যাক্টর বের করে ফেলেছি এইটা। এরপরে নেক্সট টার্মটা ই টা বের করছি। কিভাবে বের করছি? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাপ্লাই করছি। এইখানে একটা ক্যাভিটি ভাব, এইখানে একটা স্মল শেল আমি কনসিডার করছি যেটা থিটা ডিরেকশন, এইটুকুটা হচ্ছে ডি থিটা। ঠিক আছে, হ্যাঁ, থিটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল দ্যাট অ্যান এলিমেন্ট অফ এরিয়া ডিএ ইজ মেকিং। ডিএ হচ্ছে আমার এইটা, এইটা with respect to the polarization direction. ডিরেকশনটা নিয়েছি x axis, along x axis. আচ্ছা, the induced charge density on the sphere of the cavity is equal to the normal component of the polarization times the surface element. Normal component এই যে p dot n, মনে পড়ছে এই এটা? cos থিটা, p dot n এটাকে কি লিখতে পারি? p cos theta। cos থিটা। তাহলে এইটাই হচ্ছে আবার নর্মাল কম্পোনেন্ট টাইমস এই যে p cos theta টাইমস dA হচ্ছে সারফেস এলিমেন্ট, মানে p হ্যাঁ, cos theta টাইমস dA। এটাই হচ্ছে আমার ইনডিউসড চার্জ ডেনসিটি। তাহলে ইনডিউসড চার্জ ডেনসিটি যদি জানা থাকে, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল, this charge on the surface element of area dA produces a force dFr acting on the referred test charge q in the direction of r। এই যে এটা যদি অরিজিন ধরি, সরি কি হয়ে গেল, এটা যদি অরিজিন ধরি, এখানে যদি কুলম্ব ল অ্যাপ্লাই করি একটা, তাহলে ডিএফআর মানে এফ ইজ ইকুয়ালস টু কি হয়? কিউ1 কিউ2 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। তাহলে এইখানে ইনডিউস সারফেস চার্জ ডেনসিটি কে যদি বসিয়ে দিই, তাহলে কিউ টাইমস হচ্ছে এইটা হ্যাঁ, ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। এইটাকে ইন্টিগ্রেট করলে টোটাল এফআরটা পেয়ে যাব। আচ্ছা ডিএ এই সারফেস এলিমেন্টটা কিভাবে বের করছি? ডিএটা দেখ এটা হবে এইটা, কিভাবে বের করলাম? 2 পাই আর হচ্ছে এইটা, হুম, 2 পাই আর টাইমস সাইন থিটা আর ডি থিটা। এই যে এইটুকুটা হচ্ছে তোর আর ডি থিটা, এইটা হচ্ছে আর, ওটা আর sin থিটা। এইটা আর, এইটা আর ডি থিটা। তাহলে এইটার এরিয়াটা পেয়ে গেলাম। তার সাথে 2 পাই আর হচ্ছে কি স্ফিয়ারের, সারকামফারেন্স। তার থিটা হচ্ছে এইটা, তাহলে সাইন থিটাটা হচ্ছে কোন এই কম্পোনেন্টটা? এই লাইনটাই sin থিটা, আর sin থিটা, আর ওটা আর ডি থিটা। তার মানে এইটা ইনটু এইটা করলে আমার এইটার এরিয়াটা বের করতে পারবো, ডিএটা। ঠিক আছে, তাহলে হ্যাঁ, 2 পাই আর সাইন থিটা টাইমস আর ডি থিটা, এইটা করলে তার মানে দুবার আর আসছে, তার মানে ফাইনালি হলো 2 পাই আর স্কয়ার সাইন থিটা ডি থিটা। তাহলে টোটাল ডি এফএক্স টা হলো প্লাস কিউপি বাই কিউপি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার টাইমস 2 পাই আর স্কয়ার সাইন থিটা ডি থিটা কস থিটা। কস থিটা কেন হলো? The force acting in the direction of the applied electric field fx এটা হচ্ছে fr cos theta। fr টা এইদিকে, fx টা এইদিকে, তোর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে এই fr এর কম্পোনেন্ট fx এর দিকে হচ্ছে fx cos theta। ঠিক আছে, হুম, fr cos theta হচ্ছে fx, fx is equals to fr cos theta, এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তাহলে ফাইনালি ডিএফএক্স টা হলো এইরকম একটা কম্পোনেন্ট। তাহলে এফএক্স টা বের করতে গেলে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে কিউপি বাই 2 এপসিলন নট, ইন্টিগ্রেশনটা হবে 0 টু পাই এর উপরে cos স্কয়ার থিটা sin থিটা। ধরছি হচ্ছে z ইকুয়ালস টু cos থিটা, dz ইকুয়ালস টু মাইনাস sin থিটা d থিটা। খুব সহজেই ইন্টিগ্রেট করে +1 টু -1 করে ফাইনালি পেয়ে গেলাম কিউপি বাই 3 এপসিলন নট। এফএক্স ইন্টিগ্রেশন করে পেলাম কিউপি বাই 3 এপসিলন নট। তাহলে লোরেন্স ফিল্ড E2 কি পেলাম? E2 হচ্ছে fx ডিভাইডেড বাই কিউ।
E2 হচ্ছে Fx ডিভাইডেড বাই কিউ, এটাই তো রিলেশন আমাদের ফোর্সের সাথে। হুম। তাহলে Fx ডিভাইডেড বাই কিউ করলে কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, পেয়ে গেলাম P/3 এপসিলন নট। মানে একে একে আমি ওই ই লোকাল যে ছিল সেখানে সবগুলো কম্পোনেন্ট বের করার চেষ্টা করছি। E1, E2, E3 আর লোকাল ছিল হচ্ছে E0। E1 টা একটু আগে ডিপোলারাইজেশন ফ্যাক্টর থেকে বের করেছি। E2 টা এই লোরেন্স ফিল্ড ধরে বের করলাম P/3 এপসিলন নট। নেক্সট হচ্ছে E3 টা বের করছি। এটা দেখ, তাহলে এই মোটামুটি এই ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে। তাহলে E3 টা আমি কি বলেছিলাম? E3 টা বলেছিলাম হচ্ছে field of dipoles inside the cavity. Field of dipoles inside the cavity. সেটা এই ER is equals to যদি P ডাইপোল মোমেন্ট হয় r ডিস্টেন্সে, আমি ER টা ক্যালকুলেট করে বলতে পারি 1/4π/এপসিলন নট r টু দি পাওয়ার 5 3 p ডট r r ভেক্টর মাইনাস p r স্কয়ার। হুম। এইবার একটা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে, নাও সাপোজ দ্যাট অল দ্য অ্যাটমস ইন উইদিন দ্য ক্যাভিটি আর রিপ্লেসড বাই পয়েন্ট ডাইপোলস প্যারালাল টু ইচ আদার। If the axis of the dipoles is taken as the z axis, then the হুম। field due to other dipoles pi at a reference point can be written as E3z, দেখ লেখা যায় এই যেটা এখান থেকে E3z টা লেখা যায় summation 3 pi zi square minus pi square ri square divided by ri to the power 5। কেন? আপনি কি কন্টিনিউয়াস ব্যাপারটাকে সরিয়ে দিলেন? হ্যাঁ, কন্টিনিউয়াস ব্যাপারটাকে সরিয়ে পয়েন্ট করে দিলেন? না, পয়েন্ট কেন হচ্ছে, কারণ অনেকগুলো ডাইপোল আছে পিআই, আদার ডাইপোলস পিআই, এটা ধরে নিয়েছে হচ্ছে ই আর পি এর ডিরেকশনটা প্যারালাল। আচ্ছা। কেন ধরেছে? তাহলে এই ভেক্টর গুলো আমি এই গুণ করে একটা ইয়ের টার্মে লিখতে পারবো। এই পি আর আর বাইরে আর ছিল, এগুলো আর গুলো সব যদি জেড করে দিস তাহলে পি জেড হুম। স্কোয়ার লেখা যায়। এবার হুম। অনেকগুলো ডাইপোলের যদি কম্বিনেশন হিসেবে ভাবা যায় তাহলে পিআই জেড আই দুটো আলাদা আলাদা হবে। সেই জন্য হ্যাঁ। এই এজাম্পশনটা ইউজ করেছে, ধরেছে যে all the atoms within the cavity are replaced by point dipoles parallel to each other. If the axis of the dipoles is taken as the z-axis, then the field due to the other dipoles pi at a reference point can be written as E3z is equals to summation 3 pi zi square minus pi ri square divided by ri to the power 5। এইখানে আবার এই সিমেট্রি কনসিডারেশনটা আসছে। আমি যেটা বলেছিলাম কি টাইপের সলিড নিয়েছি, ক্রিস্টাল, এই তোর হচ্ছে কিউবিক ক্রিস্টাল নিয়েছি। কিউবিক ক্রিস্টাল নেওয়ার জন্য বাই দ্য সিমেট্রি অফ দ্য ল্যাটিস এন্ড দ্য ক্যাভিটি উই হ্যাভ এই 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 প্রপার্টিটা আমাদের থাকবে, এই zi স্কয়ার ডিভাইডেড বাই ri টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু summation yi square divided by ri to the power 5 is equals to summation xi square divided by ri to the power 5। তাহলে এই যে সামেশন আরআই স্কোয়ার বাই আরআই টু দি পাওয়ার 5, এই প্রত্যেকটা যদি ইকুয়াল হয় জেড আই ওয়াই আই এক্স আই, তাহলে এটাকে 3 টাইমস জেড আই লিখতে পারি। হুম। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউবিক বললো, হ্যাঁ। আমার আর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার স্কয়ার প্লাস প্লাস জেড জেড স্কোয়ার। স্কয়ার। এবার যদি অ্যাভারেজ গুলো এক্স ওয়াই জেড গুলো এক হয় তাহলে এটাকে আমি 3x এবারে হ্যাঁ 3 টাইমস লেখা যাবে। একই রকম ভাবে আর আই স্কোয়ার দিয়ে যদি লিখি তাহলে 3 টাইমস জেড আই স্কোয়ার লিখবো। তাহলে এইটা যদি এখানে রিপ্লেস করে দিই এই যে এই আর আই স্কোয়ার বাই আর আই টু দি পাওয়ার 5 এ, তাহলে কি হবে দেখ, আগে তো 3 ছিলই, তো হ্যাঁ। এখানে আর আই এর জায়গায় যদি 3 চলে আসে তাহলে উপরে নিউমারেটর 0 হয়ে গেল। হ্যাঁ। এইটা এই জন্যই আমি কিউবিক ক্রিস্টাল নিয়েছিলাম। এটা যদি কিউবিক না হতো তাহলে কিন্তু এই এই সিমেট্রি অফ দ্য ল্যাটিস এই প্রপার্টিটা ইউজ করতে পারতাম। সেই জন্য thus for a spherically symmetric case that is in the cubic structure E3 টা আমার 0 হয়ে গেল, while E3 not equals to 0 for কোন কোন ক্রিস্টাল পরের স্লাইডে দেখ লেখা আছে। এই স্ফেরিক্যালি সিমেট্রিক কিউবিক ক্রিস্টাল নেওয়ায় E3 টা আমার 0 হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, হেক্সাগোনাল এই সমস্ত নন সেন্ট্রোসিমেট্রিক ক্রিস্টাল নিতাম তাহলে কিন্তু E3 টা নট ইকুয়ালস টু 0 হতো এবং ই লোকালটা তখন E3 টাও নন জিরো টার্মটা ওর সাথে অ্যাড হতো।
জিরো হয়ে যাওয়া আমার সুবিধে হলো, ই লোকালটা তখন তাহলে এই তিনটে টার্মের কম্বিনেশন হয়ে গেল, ই থ্রিটা ক্যান্সেল আউট হয়ে গেল জিরো বলে। তাহলে ই জিরোটা হচ্ছে আমার ই প্লাস পি বাই থ্রি এপসিলন এপসিলন নট। ই ওয়ানটা হচ্ছে একটু আগে দেখেছিলাম কত ছিল, এই যে মাইনাস এন পি বাই এপসিলন নট, হ্যাঁ মাইনাস পি বাই এপসিলন নট প্লাস পি বাই থ্রি এপসিলন নট। তার মানে এইটা আর এইটাও ক্যান্সেল আউট হয়ে গিয়ে ফাইনালি পড়ে থাকলো ই প্লাস পি বাই থ্রি এপসিলন নট। এইটাকে বলা হয় লোরেন্স রিলেশন। এই যে ই লোকাল ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ই প্লাস পি বাই থ্রি এপসিলন নট, দিস ইজ নোন অ্যাজ লোরেন্স রিলেশন। আরেকটা জিনিস এখানে অবজার্ভ করার আছে, দেখ ই লোকালটা হচ্ছে আমার কি, ম্যাক্সওয়েলস ফিল্ড। আর সরি, এমনি রাইট হ্যান্ড সাইডের ইটা হচ্ছে ম্যাক্সওয়েলস ফিল্ড, আর লেফট হ্যান্ড সাইডেরটা হচ্ছে লোরেন্স ফিল্ড। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কেন হলো সেটা এই নিচের ছবিটা থেকে বোঝার চেষ্টা করে। এটা আমি এঁকেছি হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সওয়েলস ফিল্ড ই অ্যান্ড দ্য লোকাল ফিল্ড ই লোকাল। সলিড সার্কেলস রিপ্রেজেন্ট দ্য মলিকিউলস। এই যে এই এগুলো হচ্ছে মলিকিউলস আছে, মলিকিউলস গুলো এখানে বসে আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কেন হলো ভাব। দ্য লোকাল ফিল্ড ই, এই যে ক্যাপিটাল ইটা, is হ্যাঁ macroscopic in nature and is an average field. In the present situation, this is constant throughout the medium. On the other hand, E local is a microscopic field and is periodic in nature. This is quite large at the molecular sites, indicating that the molecules are more effectively polarized than they under the average field. তাহলে ইটা হচ্ছে আমার এভারেজ ফিল্ড, আর যেইখানে আমার মলিকিউল গুলো বসে আছে সেইখানে এই ই লোকাল গুলো একটা করে এরকম পিক দিয়েছে। এই পিক দেওয়ার জন্য ই লোকাল আর ই এর মধ্যে এই পি বাই থ্রি এপসিলন নটের একটা ডিফারেন্স আছে। এই ইটা হচ্ছে ম্যাক্সওয়েলস ফিল্ড, এই ইটা হচ্ছে লোরেন্স ফিল্ড। এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। আচ্ছা, এরপরে এটা দিয়ে শেষ করব কিভাবে আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি জানি এবং কিভাবে মেজার করব। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, স্ট্যাটিক ডাইইলেকট্রিক পারমিটিভিটি, এটা কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। Static dielectric permittivity or dielectric constant is a measure of the degree to which a medium can resist the flow of charge. যেটা রেশম বললো একটু আগে। তাহলে কি বললাম, dielectric constant is a measure of the degree to which a medium can resist the flow of charge. এটা এপসিলনটা হচ্ছে সিম্পলি ডি বাই ই, মানে রেশিও অফ দ্য ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডি টু দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। So small epsilon is equals to epsilon r times epsilon naught. Epsilon r হচ্ছে relative permittivity of the medium, epsilon naught হচ্ছে permittivity of free space. That is epsilon r যদি 1 হয়ে যায়, রিলেটিভটা যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে epsilon আর epsilon naught টা ইকুয়াল হয়ে যায়। তাহলে এই সেটআপটা দিয়ে পরের সেটআপটা দেখ, এখানে কি আঁকা আছে, দুদিকে দুটো প্যারালাল প্লেট আছে, মাঝে একটা ডাইইলেকট্রিককে স্যান্ডউইচ করে ঢোকানো হয়েছে। দুদিকে দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, মাঝে একটা ডাইইলেকট্রিককে স্যান্ডউইচ করে ঢোকানো আছে। এই অবস্থায় আমি যদি ক্যাপাসিটেন্স মেপে নিতে পারি, যখন ডাইইলেকট্রিকটা নেই তখন ক্যাপাসিটেন্সটা হচ্ছে সি নট, যখন ডাইইলেকট্রিকটা ইনসার্ট করা হয়েছে ইন বিটুইন বা স্যান্ডউইচ করে যখন মাপছি তখন দ্যাট ইজ সি। এই দুটো রেশিওই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। In absence of the dielectric media, ক্যাপাসিটেন্সটা যদি C0 মাপি, in presence of the dielectric media, ক্যাপাসিটেন্সটা যদি C মাপি, the ratio between C and C naught gives me the relative dielectric constant. As simple as that. তাহলে কিভাবে করছি দেখ, আমার E0 টা হচ্ছে in the absence of the dielectric inside the capacitor and the field produced by the charges is E0, which can be determined by measuring the potential difference V0 across the capacitor using the relation E naught is equals to V naught by L. তাহলে এইটা যখন নেই, এই ডাইইলেকট্রিকটা যখন নেই, তখন E0 টা হচ্ছে V0 by L। L টা কি, the distance between the capacitor plates বা parallel plates. Now when the dielectric slab is introduced between the plates, the field E0 polarizes the medium, which in turn modify the field to a new value E. তাহলে সেক্ষেত্রে ইটা হয়ে যাবে, আমি যখন
এই ডাইইলেকট্রিকটা যখন এখানে ইনসার্ট করলাম তখন ইটা চেঞ্জ হয়ে গেল ভি বাই এল। Now the dielectric constant in terms of the field E0 and E is given by the relationship ER is equals to E naught by E. তাহলে ER একবার আমি পেলাম E naught by E, আর একবার আমি পেলাম 8 V naught by L, আর এই যে E naught এর জায়গায় বসিয়ে দেবো হচ্ছে V naught by L, আর E এর জায়গায় বসিয়ে দেবো V by L। তাহলে বসিয়ে দিয়ে ER টা পেয়ে গেল V naught by V। তাহলে আমি পেলাম কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাই মেজারিং দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর উইথ এন্ড উইদাউট দ্য ডাইইলেকট্রিক এন্ড টেকিং দ্য রেশিও। তার মানে ডাইইলেকট্রিক অবস্থায় এবং না থাকা অবস্থায় আমি যে পোটেনশিয়াল তার রেশিওটাই হচ্ছে V0 বাই V। আর C0 বাই C টা কি, যেটা বলছিলাম, dielectric constant can also be obtained by measuring the capacitance or the capacities of condenser with and without the dielectric, taking their ratio C by C naught. তাহলে C is equals to আবার Q by V বা Q equals to CV। এখান থেকে ফাইনালি আমি এইরকম একটা এক্সপ্রেশন পেতে পারি। E is equals to E0 by epsilon r. Now the decrease in the field in turn induces dipoles and the medium gets polarized. The polarization produces in the material is a measure of the charge in the capacitance or field such that P is equals to C minus C naught times V. P is equals to P হচ্ছে polarization produced in the material is a measure of the charge in the capacitance or field such that P is equals to C minus C naught times V. এবার C এর জায়গায় যদি এপসিলন আর C naught এর জায়গায় এপসিলন নট বসিয়ে দিই তাহলে এটা ফাইনালি পাওয়া গেল ER minus 1 times E naught epsilon naught E। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। এটা কি করলাম আমি লাস্টে? C V আর C naught V কে বাদ দিলাম কেন? Decrease in the field induces dipoles and the medium gets polarized. The polarization produces in the material is a measure of the charge in the capacitance. তাহলে ফাইনালি CV এর জায়গায় এপসিলন নট ই বসালাম আর C নট V এর জায়গায় এপসিলন নট ই বসালাম, তারপরে এপসিলন নট দিয়ে ভাগ করে দিলে এপসা r মাইনাস 1 টাইমস এপসিলন নট ই হয়ে গেল। তাহলে ফাইনালি ER টা হয়ে গেল 1 প্লাস P বাই এপসিলন নট ই। এই P বাই এপসিলন নট ই এই টার্মসটাই হচ্ছে কাই ই বা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। কাই ইটাই হচ্ছে P বাই এপসিলন নট ই, দ্যাট ইজ ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। The dielectric constant of an isotropic medium or a solid with cubic structure, this is represented by a scalar quantity যেটা বলছিলাম, by a single number. However, for an isotropic medium, epsa r or chi e depends on direction of the field and is represented by a tensor of second rank. এটাই যদি স্কেলার না হয়ে আমার এমন দিকে ডিরেকশন হতো যেটাতে দুটো আলাদা আলাদা ডিরেকশনে চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে এই dielectric constant as well as the electric susceptibility becomes tensor of second rank. এই অবধি মোটামুটি আজকে প্রিপেয়ার করেছিলাম। এবার বল এর মধ্যে কোনো অসুবিধা থাকলে বলছি। আর এই বইগুলো তোদের জন্য কিটেল বা ওমারটাই ভালো, অ্যাসকপ পারমিন একটু কঠিন কিন্তু ফিজিক্সটা ভালো লেখা আছে, আর এইটা ওয়াহাব এই বইটাও খারাপ না। লাস্টেরটা কি